সাদাত কারো পদধ্বনি শুনে দরজার দিকে তাকিয়ে দেখল শারহান সদর দরজা দিয়ে প্রবেশ করছে। সে ভীত হলো, চোখ ফিরিয়ে না দেখার ভান করে খাওয়ায় মনোযোগী হলো, যেন কিছুই দেখেনি সে। তানিয়া বেগম মাত্রই সাদাতের পাশে এসে বসলেন। শারহানকে ডাইনিং রুমে দেখেও কথা বললেন না। ছেলের ব্যবহারে অভিমান করেছেন তিনি। মায়ের এমন ব্যবহারে শারহানের কষ্ট অনুভব হলো। শারহান আহত দৃষ্টিতে মায়ের পানে তাকিয়ে তানিয়া বেগমের পাশে গিয়ে বসল। তানিয়া বেগম বুঝতে পেরেছেন শারহান তার পাশে বসেছে, তবুও অন্যদিকে মুখ ভার করে তাকিয়ে আছেন। শারহান বুঝল এখনও রাগ কমেনি। সে মায়ের দু হাত ধরে অপরাধীর ন্যায় বলল, মা, এখনো এমনভাবে রাগ করে থাকবে? 2 দিন ধরে রাগ করে আছো, একটা কথা অন্তত বলো। তানিয়া বেগম নিশ্চুপ হয়ে আছেন। তিনি পণ করছেন শারহানের সাথে কয়েকদিন কথা বলবেন না, শিক্ষা দিবেন ছেলেকে। তার কোনো কথাই শারহান শোনে না। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে। তানিয়া বেগম চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু আরশাদ সাহেব রাজনীতিতে যুক্ত ছিলেন, সেই সুবাদে শারহানও ওই পথে গেছে। মেডিকেল না পড়ে ভার্সিটিতে পড়েছে, জড়িয়েছে বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে। ছেলেকে এমন অনিশ্চিত ভয়ঙ্কর জীবন বেছে নিতে দেখে বারবার বারণ করেছিলেন, কিন্তু ছেলে যে একরোখা, যা মন থেকে করতে চাইবে তাই করবে। মা হয়ে এমন একটা জীবনে ছেলেকে জড়াতে দেখে ভেতরে ভেতরে ভয়ে মরছে যান, তবুও কোনো কিছু প্রকাশ করেন না। ছেলের জন্য সবসময় চিন্তায় থাকেন। শারহানকে রাজনীতিমুখী হতে সরিয়ে আনতে বিয়ের জন্য বলেছেন, বেশ কয়েকবার বলেও কোনো কাজ হয়নি। এবার ইফার সাথে কিছুটা জোর করে বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু শারহানকে বোঝানোর সময় পাননি। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় হয়ে ওঠেনি। তবুও একটু আশা ছিল, ইফা মেয়েটা সব দিক দিয়ে পারফেক্ট ছিল। সেই কারণেই ভেবেছিলেন শারহান হয়তো এবার বারণ করতে পারবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে না জানিয়ে দিল। শারহান মায়ের কাছে কোনো উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল। এমন করে যে রাগ ভাঙাবে না তা বুঝতে পারল সে। এবার বেশ রেগে আছে মনে হচ্ছে। শারহান বলল, আই এম সরি মা। অরিত্রিকা অপর পাশের সোফায় বসে মা ছেলের কাণ্ড দেখছে। ভালোই লাগছে তার। এত সুন্দর দৃশ্য খুবই কম দেখেছে সে। ছেলে মায়ের রাগ ভাঙাচ্ছে। সে সামনের টেবিলে থাকা বিস্কুট নিয়ে চিবোতে চিবোতে মা ছেলের কাহিনী মনোযোগী হয়ে দেখতে লাগলো। সাদাত শারহানকে স্বাভাবিক আচরণ করতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। শারহান যদি আজ তাকে চেপে ধরতো, তাহলে অরিত্রিকার এই বাড়িতে লাস্ট দিন হতো। শারহান এতক্ষণ মাকে আদরের স্বরে ডেকেও দেখল তানিয়া বেগমের মাঝে কোনো হেলদোল নেই, কেমন মূর্তির ন্যায় বসে আছেন। শারহান ভেতরে ভেতরে দগ্ধ হলো। ভীষণভাবে নিজের প্রতি বিরক্ত হলো সে। সবার সামনে সেদিন জবাব না দিয়ে অন্যভাবে বললে অন্তত এতটা সিরিয়াস হতো না বিষয়টা। শারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, তুমি যদি চাও বিয়েটা করি তবে তাই হবে, কিন্তু আমায় কিছুটা সময় দাও, একটু নিজেকে গুছিয়ে নেই। কয়েকদিন যাবত অনেকটা বিজি আছি, এটা তো নিজ চোখে দেখছো। তোমার এমন স্বাভাবিক জীবন হতে দূরে থাকা ছেলেকে তো আর সবাই নিজ বাড়ির জামাই বানাতে চাইবে না। এর জন্য নিশ্চয়ই কাঠখড় পোড়াতে হবে। সেই সময়টা এখন আমার নেই। সময় হলেই যত কাঠখড় পোড়াতে হয় পুড়িয়ে তোমার মনের ইচ্ছা পূরণ করব। তানিয়া বেগম শারহানের কথা কর্ণকুহরে প্রবেশ করতেই তড়িৎ বেগে ছেলের দিকে তাকালেন। চোখে মুখে সন্দেহের চিহ্ন। ওনার মন বলছে ছেলে হয়তো কিছুর ইঙ্গিত দিয়েছে, তবে কিসের? বিয়ের নাকি কোনো মেয়ের পরিবারকে মানানোর? তানিয়া বেগম কিছুটা কাঠিন্যতা বজায় রেখে বললেন, তোমার তো নিজের বাড়িতে খেয়াল নেই, হয়েছে তো বাপের মতো, শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। জীবন কি রাজনীতিতেই আটকে থাকবে নাকি সামনে এগোবে? এক কথা তোমায় অনেকবার বলেছি, কিন্তু সব সময় অবহেলা করেছ। আমার কথার কোনো মূল্য নেই তোমাদের কাছে, তার ঢের বুঝতে পারছি। তানিয়া বেগমের এমন রূপ দেখে সকলে ভড়কে গেল। শান্তশিষ্ট মানুষটা আজ হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ভাবতেই অবাক হচ্ছে সকলে। অরিত্রিকা তো ভেবেই পাচ্ছে না শারহান এত দ্রুত রাজি হয়ে গেল। এই যন্ত্র মানবের মনে চলছেটা কি?
অরিত্রিকা সরু চোখে তাকিয়ে আছে শারহানের দিকে। ভেতরে ভেতরে সে ফুঁসছে। শারহান হতাশায় নিমজ্জিত কণ্ঠে বলল, তোমার কথা শুনেই রাজি হলাম, আর এখন তুমি টপিক পাল্টে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার মা। তোমার মনে চলছে কি সেটাই তো বুঝতে পারছি না। নির্বাচন পর্যন্ত সময় আছে তোমার হাতে, তারপরে যেন আমি আমার বাড়ির বড় বউকে দেখতে পাই। এবার যদি কথা না রাখো, এ বাড়ি থেকে যেখানে চোখ যায় সেখানে চলে যাব। তানিয়া বেগম ইচ্ছাকৃত হুমকি দিয়েছেন ছেলেকে। এইভাবে না বললে এই ছেলে রাজনীতিতেই আটকে থাকবে। শারহান তানিয়া বেগমের কথা শুনে শ্বাস টেনে বলল, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। তানিয়া বেগমের মন ভালো হয়ে গেল। তিনি খুশি মনে বললেন, মেয়ে কবে দেখতে যাবি বল। অরিত্রিকার মাথা গরম হয়ে গেছে। আবার বিয়ে বিয়ে কলরব। মুখ থমথমে হয়ে গেছে তার। বুকে অদ্ভুত চিনচিন ব্যথা হচ্ছে। সে শারহানকে কিছু বলতে না দিয়ে একটু হাসার ভান করে বলল, বড় মা, এখনই কেন মেয়ে দেখা নিয়ে তাড়া দিচ্ছ? ইলেকশন শেষ হোক, ধীরে সুস্থে সুন্দর মেয়ে খোঁজা যাবে। এখন মেয়ে দেখতে গেলে দেখা যাবে শারহান ভাইয়ের কোথাও কাজ পড়ে গেছে। বিষয়টা খুব একটা ভালো হবে না। শারহান অরিত্রিকার চালাকি ধরতে পেরেছে। সে জানে যে অরিত্রিকা চাচ্ছে না অন্য কোথাও বিয়ে নিয়ে কথা হোক। এই মেয়েকে সে বোকা ভেবেছে, কিন্তু মাত্রাতিরিক্ত চালাক। তানিয়া বেগম অরিত্রিকার কথা শুনে বললেন, ঠিক আছে, বুঝেছি। তোর সারহান ভাইয়ের বউ তুই আর আমি মিলে পছন্দ করব। অরিত্রিকার মুখে কোনো কথা নেই। মুখ শুকনো করে বসে রইল। তানিয়া বেগমের কথা শুনে হাত পা আছড়াতে ইচ্ছে হচ্ছে। নিজের পছন্দের পুরুষের জন্য সে কখনোই মেয়ে দেখতে যাবে না। অরিত্রিকা চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, বড় মা, আমি তোমার বড় ছেলেকে ভালোবাসি। আমি ওনাকে অন্য কারো হতে দেখতে পারবো না। কিন্তু সাহস নেই। শারহান অরিত্রিকার শুকনো মুখ খেয়াল করলো ঠিকই, কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার নেই। শারহান সোফা থেকে উঠে তানিয়া বেগমকে স্বাভাবিকভাবে বলল, মা, আমার জন্য রুমে কফি পাঠিয়ে দিও। দুপুরে খেয়েছ? খেয়েছিলাম। ঠিক আছে, রুমে যাও, কফি পাঠিয়ে দিচ্ছি। শারহান সাদাতের দিকে তাকিয়ে বলল, রাতে আমার সাথে এবার দেখা করবি, কথা আছে তোর সাথে। সাদাত ঢোক গিলল। তাকে কি আবার চিঠি নিয়ে বকাঝকা করবে? ভাবতেই ঘাম ছুটে গেল তার। সাদাত ঢোক গিলে বলল, ঠিক আছে ভাই। শারহান আর কিছুই বলল না। সে নিজ রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। তানিয়া বেগম উঠে শারহানের জন্য কফি বানাতে গেলেন। সাদাত অরিত্রিকাকে ডেকে ধীর কণ্ঠে বলল, ভাই তোকে কিছু বলেছে? অরিত্রিকা না বুঝে মলিন স্বরে বলল, কেন? চিঠির জন্য। অরিত্রিকা গোমরা মুখে নির্দ্বিধায় জবাব দিল, তোর ওই যন্ত্রমানব ভাইয়ের প্রেমপত্র ভালো লেগেছে, তাই নিজের কাছে রেখে দিয়েছেন, আর নাকি ফেরত দেবেন না। সাদাত আশ্চর্যিত হয়ে উচ্চস্বরে বলে উঠল। ভাই এটা করেছে, অসম্ভব। অরিত্রিকা সাদাতের কথা শুনে বিড়বিড় করে বলল, তোর ভাইয়ের মতি গতি আমিও বুঝতে পারছি না। মুখোশধারী মানুষ একটা, কোনটা আসল রূপ আর কোনটা নকল রূপ বোঝা যায় না। আজ আবার বিয়ে করার জন্য কথা দিয়েও ফেলেছে। আমার যে খারাপ লাগছে তা কখনো ওনার চোখেই পড়ে না। আমি একটু ছোট বলে ইগনোর করছে। আমারও সময় আসুক, আমিও ইগনোর করব, তখন বুঝবে কেমন লাগে। শারহান গোসল করে মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো মাত্র। তোয়ালে দিয়ে এলোমেলো চুলে থাকা অবশিষ্ট পানি দু হাতে মুছে সে। তোয়ালে হাতে চুল মোছা থামিয়ে দিয়ে বিছানার উপরে বসলো। তার পাশে বিছানার উপরে থাকা ফোন নিয়ে আবিরকে জরুরি তথ্য টেক্সট করলো। 2 দিন পর জনসভা আয়োজন করা হয়েছে। সেখানে এমপি মহোদয় সহ আরও অনেক নেতা কর্মীরা আসবেন, ভাষণ দিবেন। শারহানও সেখানে উপস্থিত থাকবে। নয়ন তালুকদারের পেছনে লোক লাগানো হয়েছে। শত্রুতার কারণে জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এইটার সম্ভাবনা 70%। এতটা শিওর হওয়ার কারণে সে খবর পেয়েছে গন্ডগোল সৃষ্টি করার জন্য প্ল্যানিং হচ্ছে। কেউ একজন দরজা নক করছে। শারহান ভাবলো হয়তো সাদাত এসেছে। সে ফোনের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, ভেতরে আয়। শারহান নিজ ফোনে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখছিল।
যেগুলো নয়ন তালুকদারের বিরুদ্ধে প্রমাণস্বরূপ। অরিত্রিকা অনুমতি পেয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো। হাতে তার কফি গুটি গুটি পায়ে এসে শারহানের সামনে উপস্থিত হলো। কফি দিবে এমন সময় শারহানের দিকে তাকাতেই অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। সে স্তব্ধ হয়ে রইল, চোখের পলক ফেলতেও ভুলে গেল। খোঁচা খোঁচা দাড়িতে পানি বিন্দু বিন্দু জমে আছে। কৃষ্ণবর্ণের সিল্কি চুলগুলো অযত্নে কপাল জুড়ে লেপ্টে আছে। কুচকানো ভ্রু যুগল গম্ভীর মুখশ্রীতে শ্যাম পুরুষকে অসম্ভব সুন্দর আর স্নিগ্ধ লাগছে। উন্মুক্ত শরীর দেখে অরিত্রিকা ঢোক গিলল। তার শরীর শিরশির করে উঠল। গলা শুকিয়ে চৌচির, হাত পা কাঁপছে তার। অরিত্রিকার ঘোর কাটল একটু পরেই। সে কয়েকবার পলক ঝাপটালো। এমন অবতারে শারহানকে সামনে দেখে লজ্জা লাগছে তার। গাল গরম হয়ে এসেছে। সে জোরে জোরে শ্বাস টেনে স্বাভাবিক করে নিজেকে। সে খেয়াল করলো তার বক্ষ এখনো কাঁপছে, বক্ষে ধুকপুক ধুকপুক করছে। অরিত্রিকার গলা কাঁপছে। সে চোখ মেঝেতে নিবদ্ধ করে কম্পনরত কণ্ঠে শারহানের উদ্দেশ্যে বলল, শারহান ভাই, আপনার কফি। কম্পনরত মেইলে কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই শারহান ফোন স্ক্রল করা বন্ধ করে তখনই সামনের দিকে তাকালো। নিচু মুখশ্রীতে অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল তার। অরিত্রিকা এখানে কি করছে আর এমনভাবে মাথা নিচু করে আছে কেন? ভাবা শেষ করে শারহান ভরাট স্বরে শুধালো, তুই এখানে কি করছিস? অরিত্রিকার নিচু মুখশ্রীতেই কোনো মতে বলল, বড় মা কফি দিতে পাঠিয়েছে। শারহান খেয়াল করলো অরিত্রিকার হাত কাঁপছে। সে কফির মগটি অরিত্রিকার হাত থেকে নিজের হাতে নিয়ে নিল আচমকাই। এমন কাণ্ডে অরিত্রিকা চমকে তাকালো শারহানের দিকে। তাকিয়ে আবার মুখ নিচু করে ফেলল সে। শারহান অরিত্রিকার এভাবে দাঁড়িয়ে থাকার রহস্য এখন উদ্ঘাটন করতে পারল। কফি মগটি বিছানায় উপর রেখে এসে আলমারি থেকে ব্ল্যাক টি শার্ট বের করে পরে নিল। এগিয়ে এসে কফিতে চুমুক দিয়ে বলল, মুখ নিচু করে থাকতে হবে না, এবার তাকাতে পারিস। কিশোরী চঞ্চল মন যেন এখনো স্থির হচ্ছে না। অরিত্রিকা অনেকক্ষণ ধরে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। বক্ষে এখনো ধুকপুক ধুকপুক করছে তার। আজ আবারও অরিত্রিকার শারহানকে অসভ্য উপাধি দেওয়ার ইচ্ছে জাগলো। দেওয়াই যায়, কারণ একটা মেয়ের সামনে উন্মুক্ত শরীরে বসে থাকা ভদ্রতার কাতারে পড়ে না। সামনে দণ্ডায়মান সুদর্শন গম্ভীর শ্যাম মানবটি কি জানে আরেকটু হলেই এক কিশোরীর দম আটকে যাচ্ছিল। দম আটকে হয়তো পটল তুলত সে। তখন ব্রেকিং নিউজ হতো, এক শ্যাম মানবের জন্য ছোট্ট এক কিশোরী দম বন্ধ হয়ে অক্কা পেয়েছে। ব্যাপারটা হাস্যকর হতো বটে। অরিত্রিকা কিছুটা সময় পর শারহানের মুখে পানে অস্বস্তি নিয়ে তাকালো। শারহান বিছানায় বসে সাহেবী ভঙ্গিতে কফিতে চুমুক দিচ্ছে। ভাবটা এমন করে আছে যেন আশেপাশে কেউ নেই। সে আবারও দৃষ্টি নিচু করলো। আজ আবার নতুন অরিত্রিকার মনে চলেছে একটি প্রশ্ন। সে কি সাহসিকতা নিয়ে প্রশ্নটা করবে? এই মানুষটা যে তেরা না জানি প্রশ্নের উত্তরের বদলে আরও কত কথা শুনিয়ে দেয়। শারহান খেয়াল করলো অরিত্রিকা গভীর চিন্তায় মগ্ন। চোখে মুখে ফুটে উঠেছে চাপা উৎকণ্ঠা। চোখের কোণে জানার আগ্রহ। শারহানের মনে হলো হয়তো কিছু বলতে চায় অরিত্রিকা। সে কফি খাওয়া শেষ করে মগটি হাত বাড়িয়ে টেবিলের উপরে রাখলো। দু হাতে ভেজা চুল পেছনে ঠেলে বলল, এত চিন্তা ভাবনা করে তোর ওই ছোট্ট মাথায় চাপ দিয়ে লাভ নেই, যা বলবি ফটাফট বলে ফেল। আচমকা শারহানের কথা কানে পৌঁছাতে চমকে গেল অরিত্রিকা। সে নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়ালো। অরিত্রিকার ভেবে নিজের কাছে মনে হলো এত ভেবে কাজ নেই, অরিত্রিকা বলে দেওয়াই ভালো। না বললে পেটে কথা জমে ফুলে ফেপে বদহজমের কারণ হবে। তখন তাকে নিয়েই সবাই দৌড়াদৌড়ি করবে হসপিটালে। অরিত্রিকা ঠোঁট বাজিয়ে সাহস নিয়ে শুধালো, আপনি কেন এত দ্রুত বিয়ের জন্য রাজি হয়ে গেলেন? তার মানে আপনার কোনো পছন্দের মানুষ আছে, তাই না? সেই কারণে মেয়ের বাড়ির সকলকে রাজি করানোর কথা বললেন।
অরিত্রিকা পেটে জমা থাকা কথাগুলো উগরে দিয়েই ক্ষান্ত হলো। মনের মাঝে প্রিয় মানুষকে হারানোর ভয় জেঁকে ধরেছে, তবুও নিজেকে শক্ত রেখেছে। অরিত্রিকা নিজেই নিজেকে বুঝিয়েছে সবসময় ভেঙে পড়লে হয় না, সাহসিকতার সাথে কঠোরভাবে মোকাবেলা করতে হয়। শারহানের দৃষ্টি অরিত্রিকার মুখশ্রীতে আবদ্ধ, কর্ণকুহরে বেজে চলেছে কিশোরীর বলা কথাগুলো। শারহান অরিত্রিকার কথায় ফিচেল হাসলো। হাসলো কেন তা না হয় কিশোরীর কাছে অজানাই থাক। অরিত্রিকা শারহানের হাস্যরত মুখ দেখে কিছুটা বিচলিত হলো। মানুষটা এইভাবে হাসছে কেন? সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলেছে? শারহান অরিত্রিকার ভাবনায় বাধা প্রদান করে বলল, তুই কি বুঝতে পারছিস তোর সাহস বেড়েছে? আজকাল আমার পার্সোনাল বিষয়ে তদারকি করছিস। পার্সোনাল বিষয়ে কারা ইন্টারফেয়ার করে জানিস? অরিত্রিকা সন্দিহান দৃষ্টিতে অবলোকন করলো শারহানকে। সে বুঝলো না এই মানুষটির মনে কি কি চলছে। মানুষ এত চাপা স্বভাবের কি ভাবে হয় সে বুঝেই উঠতে পারে না। আর তার করা প্রশ্ন কি আসলে ব্যক্তিগতভাবে শারহানের সাথে জড়িত? আসলেই তাই। অরিত্রিকার মনে হলো সে শারহানের সকল বিষয়ে অধিকার প্রতিষ্ঠা করছে, কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি সে। এত দ্রুত কি হিসেবে অধিকার খাটাচ্ছে সে, ভালোবাসার মানুষ হিসেবে? আমার পার্সোনাল লাইফে কারো ইন্টারফেয়ার আমি পছন্দ করি না। আমার লাইফে এই মুহূর্তে কি চলছে সেদিকে ফোকাস না করে নিজের লাইফে ফোকাস কর। পড়াশোনায় মনোযোগী হ। আমার তো পড়াশোনা কমপ্লিট, নিজেকে একটা স্থানে বসিয়েছি। রাজশাহী সিটিতে সবাই আমাকে এক নামে চেনে। বলতে পারিস যা চেয়েছি তাই করে দেখিয়েছি। চাচার স্বপ্ন বৃথা যেতে দিস না। এবার অন্তত পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে চাচাকে খুশি কর। নিজের জীবনকে নিজ হাতে গুছিয়ে নে, দেখবি যা চাইবি তাই সহজে পেয়ে যাবি। শারহানের শান্ত স্বরে বলা কথাগুলো অরিত্রিকার অশান্ত মন শান্ত করতে সক্ষম হলো। তার মনে হলো এক টুকরো আশার আলো সে দেখতে পেয়েছে। এটা ভেবেই মনে মৃদু ভালো লাগার দোলা দিচ্ছে। অরিত্রিকা বলতে ইচ্ছে করছে, শারহান ভাই, আমি আমার জীবনকে নিজ হাতে গুছিয়ে নিব। তখন যদি আপনাকে চাই পাবো তো? আমি যখন মন উজাড় করে বলবো শারহান ভাই আমি আপনাকে চাই, তখন কি আপনি আপনার হাত আমার হাতে রেখে বলতে পারবেন আমিও তোকে চাই? তুই জন্ম আমার হয়ে আমার বক্ষে রানী হয়ে থাকবি। অরিত্রিকা নিজ মনে দমিয়ে রাখলো কথাগুলো। অদৃশ্য মায়া জালে আবদ্ধ হয়েছে তার মন সত্তা। মন আর মস্তিষ্কে চলছে নীরব যুদ্ধ। সামনে বসে থাকা মানবটিকে আজ আর কিছু বলবে না সে। সময় একদিন সবার সামনে মন মাঝারে লুকানো সত্যি মেলে ধরবে। সেই প্রতীক্ষায় প্রহর গুনবে সে। অরিত্রিকা ওষ্ঠকোণে হাসি বজায় রেখে বলল, আমি কি সত্যি যা চাইবো তাই পাবো? শারহান শীতল দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। সে বুঝল কিশোরী মন হয়তো কোনো বড়সড় আবদারের ইঙ্গিত দিচ্ছে। অরিত্রিকার শারহানের শীতল চাহনিতেই রক্ত যেন হিম হওয়ার জোগাড়। এই চোখে হয়তো কিছু আছে, তাই হয়তো বেশিক্ষণ তাকানোর সাহস নেই তার। সে আমতা আমতা করে বলল, আমি যা চাইবো তা কখনোই আমার বাবা আমায় দেবেন না। বাড়ি গাড়ি টাকা চাইলে তা দিতেন, কিন্তু আমি তো সেগুলো চাই না। আমি তো একটা কথা মনে রাখবি, মানুষ মন থেকে যা চায় তাই সে কোনো এক সময় অনায়াসে পেয়ে যায়। অরিত্রিকার ওষ্ঠকোণে এক চিলেতে হাসির রেখা ফুটে উঠল। শারহানের সেই দৃশ্য দৃষ্টিগোচর হলো না, সে বরং মুহূর্তটা উপভোগ করলো বটে। অরিত্রিকা টেবিল থেকে কফি মগটি নিয়ে আর দেরি করলো না। শারহানের রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে। শারহান বিছানা থেকে উঠে দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল বিছানায়। বিছানা হাতড়ে ফোনটা পেল সে। ফোন ওপেন করতে 3-4টা মেসেজ চোখের সামনে ভেসে উঠল। সবগুলো সিন করলো, কিন্তু রিপ্লাই দেওয়ার মোটেই ইচ্ছে জাগলো না। ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করলো শারহান। অরিত্রিকা রুমে একা একা পায়চারি করে চলেছে। একবার বেলকুনিতে যাচ্ছে তো আরেকবার নিজ রুমের বিভিন্ন স্থানে গোলগাল ঘুরছে। এভাবে প্রায় ঘন্টা খানেক নিচের উপর জুলুম করে ধপ করে বিছানায় বসে পড়ল।
হাতের সন্নিকটে থাকা নিজ ফোনের সময়টা দেখে নিল। 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরেই তার জন্মদিন। কিন্তু কারো যেন কোনো খেয়ালই নেই, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আজ সারাদিন সে সকলের মনোভাব বোঝার চেষ্টা করেছে। সবাই প্রতিদিন যেভাবে নিয়ম করে চলে তেমনই চলছে, কোনো ভাবগতির পরিবর্তন লক্ষ্য করা যায়নি। নিশ্চয়ই সকলে তার জন্মদিন ভুলে বসেছে। অরিত্রিকার মন খারাপের পরিমাণ যেন বেড়েই চলেছে। অন্তত একজন আগে উইশ করলে মনটা ভালো হয়ে যেত। সে তো সকলের জন্মদিনের তারিখ মনে রাখে, 12টার সময় কেক দিয়ে উইশ করে, অথচ এইবার তার জন্মদিনের কথা মনেও রাখেনি। ভাবতেই কান্না পাচ্ছে অরিত্রিকার। সে মেসেঞ্জারে ইশরা আর তিশাকে কল করবে, দেখল দুজনেই এখন অফলাইনে। অরিত্রিকা মুখ গোমরা করে ফোন রেখে শুয়ে পড়ল। আর কারো উইশের অপেক্ষা করবে না সে। দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে। বাহির থেকে ভেসে আসছে গুনগুন আওয়াজ। একের অধিক মানুষের গলার স্বর প্রতিধ্বনিত হচ্ছে। বেশ কয়েকবার নক করার শব্দে অরিত্রিকার কাঁচা ঘুম ভেঙে গেল। সে একটু আগেই চোখের পাতা এক করেছে। এই অসময়ে আবার কে এলো? তন্দ্রাচ্ছন্ন চোখ কচলে দরজার দিকে তাকালো। মনে হচ্ছে কেউ বাহিরে আছে। মা আসেনি তো? আসতেই পারে। আগেও অনেকবার রাতে এসে অরিত্রিকাকে দেখে গেছেন সাথী বেগম। আজ সে দরজা লাগিয়ে শুয়েছে, সে কারণে হয়তো নক করছে। সে ঘুমো ঘুমো চোখে দরজা খুলে কি এসেছে না দেখেই বিছানায় ধপ করে শুয়ে পড়ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরিত্রিকা, হ্যাপি বার্থডে টু ইউ। পরিচিত কয়েকজন মানুষের গলায় বার্থডে উইশ শুনেই হকচকিয়ে উঠল অরিত্রিকা। অন্ধকার রুমে আলো জ্বালানো হয়েছে। সে সামনে তাকাতেই খেয়াল করলো সাদাত, ইশরা, আরিন, তানিয়া বেগম, সাথী বেগম দাঁড়িয়ে আছে। অরিত্রিকা বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে আছে। তার মানে সকলেই তার জন্মদিনের কথা মনে আছে। ভাবতেই মন ভালো হয়ে গেল তার। ইশরা অরিত্রিকাকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কিরে, থম মেরে বসে আসিস কেন? আমাদের দেখে খুশি হসনি? অরিত্রিকা অবাকতা নিয়েই বলল, অরিন আপু আর ইশরাক কই থেকে আসলো? সাদাত তারা দিয়ে বলল, তোকে পরে বলবো, 12টা বেজে গেছে, কেক কাটতে হবে। অরিত্রিকা এবার মুখ ভার করে বলল, আমি তো ভেবেছি সবাই আমার জন্মদিন ভুলেই গেছো। এখন দেখছি কেউ ভুলে যায়নি, বরং আরও 2জন মানুষকে সারপ্রাইজ হিসেবে নিয়ে এসছো। কিন্তু আইডিয়াটা কার? অরিন অরিত্রিকা কথায় পাত্তা না দিয়ে বলল, পরে জানাবি, আগে বিছানা থেকে ওঠ। অরিত্রিকা বিছানা থেকে উঠতেই অরিন তার হাতে রাখা কেকটি বিছানার উপরে রাখলো। সাথী বেগম মেয়ের জন্য নিজ হাতে পায়েস বানিয়েছেন, তিনি কেকের পাশে রেখে দিলেন। অরিন সাদাতকে বলল, তোকে টি টেবিল আনতে বলেছিলাম, এনেছিস? সাদাত মাথা চুলকে আমতা আমতা করে বলল, হে রে, ভুলে গেছি, এখনই আনছি। যা তাড়াতাড়ি। সাদাত দৌড়ে গিয়ে একটা টি টেবিল আনলো। ইশরা আর অরিন কেকটি টেবিলে রাখলো। সাথী বেগম বললেন, একটু পরে আনন্দ কর, আমি অরিত্রিকাকে পায়েস খাইয়ে চলে যাই। সাদাত বলল, তুমিও থাকো চাচি, অনেক মজা হবে। অরিত্রিকা আহ্লাদে মাকে জড়িয়ে ধরল। সাথী বেগমও মেয়েকে আগলে নিলেন। কিছুটা সময় পেরোতেই সাথী বেগম আরও তানিয়া বেগম অরিত্রিকাকে পায়েস খাইয়ে দিয়ে মন থেকে দোয়া করে দিলেন। অরিত্রিকা অল্পতেই অনেক খুশি হয়েছে। 2 মায়ের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। জন্মদিনের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়াতেও আলাদা ভালো লাগা কাজ করে। অরিত্রিকা জানে তানিয়া বেগম তাকে মেয়ের মতোই স্নেহ করেন। বাড়ির ছোট সদস্য বলে সব কিছুতেই তার ভাগ রয়েছে। সকলের ভালোবাসা কয়জন পায়? পরিবারের সকলের ভালোবাসার মধ্যমণি হয়ে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। সাথী বেগম আর তানিয়া বেগম দেরি করলেন না, নিজ রুমে চলে গেলেন। অরিত্রিকা বারবার দরজার দিকে তাকাচ্ছে। তার কল্পপুরুষ আজও কি আসবে না? সকলেই তো এখানে আছে, উনি আসলে কি এমন হতো? মন বলছে শারহান ভাই আজ এই স্পেশাল দিনে তার সাথে থাকুক। কিছু সুন্দর মুহূর্ত সবাই মিলে উপভোগ করতে পারবে, সকলে মিলে।
অবাধ্য মন বলছে হাত ধরে টেনে নিয়ে আসতে, কিন্তু ওই যে সাহস নেই। অরিন কেকের বক্স ওপেন করতে কেকের উপর লেখা নামটা দেখে তার ভ্রু কুঁচকে গেল। সে চুপ করে এক ধ্যানে তাকিয়ে রইল। অরিনকে থম মেরে থাকতে দেখে সাদাত বলল, কি হয়েছে? এভাবে কেকের দিকে তাকিয়ে আছো কেন আপু? অরিন নড়ে চড়ে উঠে বলল। নামটা চেঞ্জ হলো কিভাবে? সাদাত বলল, কেন, ঠিকই তো আছে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ফাইরুজ। আমরা তো সবাই অরিত্রিকা বলেই ডাকি, তাই সেই হিসাবে নামটাও অরিত্রিকা লিখতেই বলা হয়েছে। এখন দেখি নামটাও চেঞ্জ আর কেকের ফ্লেভারটাও চেঞ্জ। ইশরার গোয়েন্দা মনোভাব জেগে উঠেছে। সে সন্দিহান দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা কিছু না বুঝে অবুঝের ন্যায় কথা শুনে যাচ্ছে। তাহলে কি কেক চেঞ্জ হয়ে গেছে? অরিত্রিকা অরিনকে জিজ্ঞাসা করলো, আপু কেমন কেক অর্ডার করেছিলে? ভ্যানিলা ফ্লেভারের, আর তোর নাম অরিত্রিকা লিখতে বলেছিলাম। এখানে তো চকলেট ফ্লেভারের ফাইরুজ লেখা। ফাইরুজ তো আমায়। অরিত্রিকা আর কিছু বলতে পারলো না, তার কথা আটকে গেল। সে যা ভাবছে সেটাই কি তাহলে সত্যি? শারহান অরিত্রিকাকে মাঝে মাঝে ফাইরুজ বলে ডাকে। তাহলে শারহান ভাই তার স্পেশাল দিনে নিজের পছন্দসই কেক অর্ডার করেছেন। ভাবতেই বাক রুদ্ধ হয়ে গেল অরিত্রিকা। বুকের মাঝে অদ্ভুত অনুভূতি আন্দোলন শুরু করে দিয়েছে। সে দরজার দিকে তাকাতেই নড়ে চড়ে ওঠা পর্দার ফাঁকা হতে আবছা কারো ছায়া দেখল। সে ধীর পায়ে এগিয়ে গেল ছায়ামূর্তির দিকে। দরজার কোণে এসে কম্পনরত কণ্ঠে অরিত্রিকা ডেকে উঠল, শারহান ভাই। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। নদীর স্রোতের ন্যায় সময়ও প্রবহমান। চোখের পলকে দেখতে দেখতে কেটে গেছে 15 দিন। সকলের জীবন তাদের স্বাভাবিক নিয়মেই অতিবাহিত হচ্ছে, কিন্তু অরিত্রিকার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আগের থেকে কেমন চুপচাপ হয়ে গেছে। আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে। উচ্ছ্বাস, উদ্দীপনা কোনো কিছুই তার ভাবভঙ্গিতে ফুটে ওঠে না। সারাক্ষণ রুম বন্দি করে রাখে নিজেকে। নিশ্চুপ মনমরা উদাসীন ভঙ্গিতে সময় কাটে তার। বাড়ির সকলের সাথেও কথাবার্তার পরিমাণ অনেকটা কমে গেছে। সবাই কারণ জানতে চাইলে তখন অরিত্রিকা নিশ্চুপ থাকে। আপাতত অরিন অসুস্থ, তাই অরিত্রিকার এমন আজব ব্যবহার কেউ আমলে নিচ্ছে না। অন্য সময় হলে কি হয়েছে তা সাথী বেগম মেয়ের থেকে জেনে নিতেন। অরিত্রিকা ক্লান্ত শরীরে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। চক্ষুদ্বয় তার বন্ধ। বাহির থেকে আসায় ঘেমে নিয়ে একাকার অবস্থা প্রায়। ঘর্মাক্ত শরীরে জমাও বিচ্ছিরিভাবে আটকে আছে। প্রচণ্ড রোদে মুখ লালচে বর্ণ ধারণ করেছে। কপাল বেয়ে পড়ছে নোনা পানির কণা। বাহিরের আবহাওয়া আজ অনেক উত্তপ্ত। মনে হচ্ছে বৈশাখ মাসের কাঠফাটা রোদ। চারিদিকে যেন অন্ধকার দেখছে সে। ফ্যানের ঠান্ডা হাওয়ায় যেন এখন একটু ভালো লাগছে অরিত্রিকার। তানিয়া বেগম অরিত্রিকার জন্য শরবত নিয়ে এসে বললেন, এই নে শরবত খা, দেখবি ক্লান্তি নিমিষেই গায়েব হয়ে গেছে। অরিত্রিকা ক্লান্ত চক্ষুদ্বয় মেলে স্বাভাবিকভাবে উঠে বসল। তানিয়া বেগমের থেকে শরবতের গ্লাসটা নিয়ে ক্লান্ত কণ্ঠে মৃদু হেসে বলল, ধন্যবাদ বড় মা, তোমার হাতের সুইট শরবতের জন্য। এটারই অভাব বোধ করছিলাম। তানিয়া বেগম অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে হেসে বললেন, হয়েছে, এবার খেয়ে নে। খাবই তো, তুমি বসো তো। তানিয়া বেগম সোফায় বসলেন। অরিত্রিকা এক চুমুকে পুরো গ্লাস শরবত শেষ করে দিল। টেবিলে গ্লাসটি রেখে শুধালো, মা এখনো আসেনি অরিনাপুর বাড়ি থেকে? না, আসেনি, হয়তো রাতে আসবে। ও, অ্যাডমিশন দিতে গিয়েছিলি তো, কেমন হলো? ভালোই দিয়েছি তো, এখন দেখা যাক। ইশরার কেমন হলো পরীক্ষা? ভালোই হয়েছে। কোনো সমস্যা হয়নি তো অ্যাডমিশন দিতে গিয়ে? সাদাত ছিল, কোনো সমস্যা হয়নি। ইশরা আর আমাকে রুম দেখিয়ে দিয়েছিল। যাক, ছোট ছেলেটা দায়িত্ববান হচ্ছে ধীরে ধীরে। আমি তো চিন্তা করছিলাম তোদের নিয়ে, 3 জন সব সামলাতে পারছিস নাকি তা নিয়েও ভয় কাজ করছিল। ভার্সিটিতে কত মানুষ এসেছে দূর থেকে। সারহান থাকলে চিন্তা হতো না, সব এক হাতে সামলে নিত।
শারহানের কথা শুনতেই অরিত্রিকার মুখ অন্ধকার হয়ে এলো। মুখশ্রী মলিন বর্ণ ধারণ করেছে। মনে অভিমান যেন জোরালোভাবে বাসা বাঁধল পুনরায়। তানিয়া বেগমকে কিছু বুঝতে না দিয়ে অরিত্রিকা শুকনো মুখে বলল, তোমার বড় ছেলে সত্যি অনেক দায়িত্বশীল। তা না হলে নিজের কথা না ভেবে আগে দলের কাজ করতে যায় কেউ। ছেলে হিসেবেও পারফেক্ট। বড় বাবাকে ব্যবসার কাজে কত হেল্প করে। সাদাতকেও তো খুব ভালোবাসে। তানিয়া বেগম হেসে বললেন, তা ঠিক বলেছিস রে, আমার ছেলেটা আসলেই অনেক ভালো, সোনার টুকরো ছেলে আমার। কিন্তু এসব প্রশংসা ভুলেও শারহানের সামনে করিস না। তুমি কি যে বল